বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। হাফানিয়া KM ফাজল মাদ্রাসার অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করেছো এবং যারা পরে অংশগ্রহণ করবে এবং যারা আমাদের এই অনলাইন ক্লাসে সম্মানিত সুধীবৃন্দ যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, হাফানিয়া KM ফাজিল মাদ্রাসা, সাপাহার নগর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আলিম প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের উপর ক্লাস নেব। ইতিপূর্বে তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের ভেক্টরের প্রকাশ, ভেক্টরের যোগ, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামুদ্রিকের সূত্র এ সম্পর্কিত ক্লাস দেখেছ। আজকে আমরা ভেক্টর বিভাজন ও অবস্থান ভেক্টর রাশিমালা প্রতিপাদন করে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্ববর্তী ক্লাসে যে ক্লাস গ্রহণ করেছিলাম, আজকে তার ধারাবাহিকতা ক্লাস হবে। এজন্য তোমাদেরকে পাঠে মনোযোগী হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আজকের পাঠের শিক্ষণফল অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা ভেক্টর বিভাজন ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন অবস্থান ভেক্টর ব্যাখ্যা করতে পারবে, অবস্থান ভেক্টরের ব্যবহার জানতে পারবে। পূর্বের ক্লাসের ধারাবাহিকতা অনুসারে আমরা ভেক্টরের সামুদ্রিক সূত্রের লব্ধির মান দেখেছিলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সমীকরণটি আমরা সেদিন প্রতিপাদন করেছিলাম। অর্থাৎ ভেক্টরের সামুদ্রিক সূত্রের লব্ধির মান r সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, এই মানটুকু আমরা সেদিন নির্ণয় করেছিলাম। আজকে আমরা লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয় করে আমাদের আজকের পাঠে ফিরে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় পি ও কিউ নির্দিষ্ট থাকলে আলফার মান অর্থাৎ আলফা কত ডিগ্রি এর উপর নির্ভর করবে, আলফার কত ডিগ্রি এর উপর নির্ভর করবে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। কোয়াস আলফার মান সর্বোচ্চ হলেই লব্ধির মান সর্বোচ্চ হবে এবং কোয়াস আলফার মান সর্বনিম্ন হলেই লব্ধির মান সর্বনিম্ন হবে। তোমরা নবম দশম শ্রেণীর ক্লাসে কোয়াস আলফার সর্বোচ্চ মান দেখেছো +1 এবং সর্বনিম্ন মান দেখেছো -1। এখানে একটি জিনিস তোমাদের খেয়াল করতে হবে যে তোমরা যে মানগুলো সেখানে দেখেছিলে সেটা ছিল 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। আমরা যদি এর চেয়েও আরও অধিক মানের দিকে যাই, অর্থাৎ 90 ডিগ্রি পরে যদি 120 ডিগ্রি বা 180 ডিগ্রি, 360 ডিগ্রি, এই ক্ষেত্রে কোয়াস আলফার মানের পরিবর্তন হয়। হিসাব করে দেখা গেছে কোয়াস আলফার সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের সমীকরণটি ছিল r সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। আমরা যদি লব্ধির সর্বোচ্চ মান বের করতে চাই, তাহলে cos আলফার মান অর্থাৎ আলফার মান আমাদের 0 ডিগ্রি ধরতে হবে, অর্থাৎ cos আলফা বা cos 0 ডিগ্রির মান 1। সুতরাং এটি হবে লব্ধির সর্বোচ্চ মান। এই মানটুকু আমরা সমীকরণে বসালে আমরা পাবো p² প্লাস 2pq প্লাস q²। সূত্রানুসারে আমরা লিখতে পারবো √p প্লাস q হোল স্কোয়ার। স্কোয়ার আর রুট কেটে গিয়ে তোমাদের সমীকরণে থাকবে আর ম্যাক্সিমাম সমান p প্লাস q। অর্থাৎ কী দাঁড়ালো এখানে তোমরা লক্ষ্য করো যে p এবং q ভেক্টর চিহ্ন না থাকায় আমরা ধরে নেব এটি ভেক্টরের মান। অর্থাৎ দুটি ভেক্টর একই দিকে ক্রিয়ারত থাকলে লব্ধির মান সর্বোচ্চ হয় এবং এ মান ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব
লব্ধির সর্বনিম্ন মান। কস আলফার মান সর্বনিম্ন হলেই লব্ধির মান সর্বনিম্ন হয়। কস আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1। সেই হিসাবে আমরা উক্ত সমীকরণে অর্থাৎ আর মিনিমাম সমান √π² + 2pq cos 180 ডিগ্রি বসাবো প্লাস কিউ স্কোয়ার। cos 180 ডিগ্রি মান -1 হয়, আমাদের পরবর্তী সমীকরণ দাঁড়াচ্ছে √π² - 2pq + q² সমান √π² - q হোল স্কোয়ার। স্কোয়ার আর রুট এখানে কেটে গিয়ে সমীকরণ দাঁড়াবে আর মিনিমাম সমান পি ডিফারেন্ট কিউ। এখানে ডিফারেন্ট চিহ্ন ব্যবহার করার কারণটা হলো ভেক্টরের লব্ধি কখনো ঋণাত্মক হয় না। এক্ষেত্রে পি এর মান বড় হলে বড় থেকে ছোট মান কিউ বাদ যাবে, অথবা কিউ এর মান বড় হলে কিউ থেকে পি বিয়োগ হবে এবং এদের উত্তর সবসময় ধনাত্মক সংখ্যায় হবে। অতএব দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়ারত থাকলে লব্ধির মান সর্বনিম্ন হয়। এই মান ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসের অসমাপ্ত পাঠ শেষ করে আমরা আজকের পাঠে নজর দেব। আজকের পাঠ ভেক্টর বিভাজন। প্রথমে জেনে নেওয়া যাক ভেক্টর বিভাজন কাকে বলে। একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার প্রক্রিয়াকে ভেক্টর বিভাজন বলে। বিভাজিত ভেক্টরগুলোকে মূল ভেক্টরের অংশ, উপাংশ বা বিশ্লিষ্টাংশ বলে। এই উপাংশসমূহের লব্ধি অবশ্যই মূল ভেক্টর হবে। কোনো একটি ভেক্টরে নিম্নোক্ত দিকসমূহের উপাংশ বের করা যায়, যে কোনো দুই দিকে এবং খ পরস্পর লম্ব দুই দিকে। আমরা প্রথমেই যে কোনো দুই দিকে ভেক্টরের উপাংশ বের করব। শিক্ষার্থীরা, তোমরা এর আগে লক্ষ্য করেছ যে চিত্র OABC একটি সামুদ্রিক। এই সামুদ্রিকের আমরা সামুদ্রিক সূত্র অনুসারে লিখেছিলাম OA ভেক্টর প্লাস OC ভেক্টর সমান আর ভেক্টর। কিন্তু ভেক্টর বিভাজনের নিয়ম অনুসারে আমরা এখন লিখতে পারবো যে OB ভেক্টর সমান OA ভেক্টর প্লাস OC ভেক্টর। অর্থাৎ আমরা OB ভেক্টরকে ভেঙে দুটি ভেক্টর পাচ্ছি, একটি হচ্ছে OA, একটি হচ্ছে OC। এখানে ভেক্টর বিভাজন বলতে ভেক্টরের ভাগ নয়, অর্থাৎ একটি ভেক্টরকে ভেঙে দুই বা ততোধিক ভেক্টর লাভ করা। যাই হোক, আমরা ভেক্টর বিভাজন নিয়ম অনুসারে এখন লিখতে পারবো, যদি আমরা OB সমান R ধরি, OA সমান P, OC সমান Q ভেক্টর ধরলে আমরা লিখতে পারবো R সমান P প্লাস Q ভেক্টর। অতএব P ও Q হচ্ছে R এর দুটি উপাংশ। তোমরা চিত্রে লক্ষ্য করো, চিত্রে এ ও বি কোণ, এ ও বি কোণ সমান ধরা হয়েছে থিটা এবং ও বি এ কোণ অথবা এ বি ও কোণ সমান ধরা হয়েছে ফাই। এখন ত্রিকোণমিতির নিয়ম অনুসারে আমরা এই সমীকরণ লিখতে পারি। কিভাবে সমীকরণটি হয় একটু লক্ষ্য করো। লেখা হয়েছে OA ভাগ সাইন ফাই সমান AB ভাগ সাইন থিটা সমান OB ভাগ সাইন OAB কোণ। এখানে খেয়াল করো তোমরা, যখন OA ভাগ সাইন ফাই লেখা হয়েছে, অর্থাৎ এই বাহুটির OA বাহুর বিপরীত কোণ কোনটি? দেখো বন্ধুরা, এখানে ফাই হচ্ছে ওর বিপরীত কোণ। সেই থেকে OA ভাগ সাইন ফাই তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি আরও বলছি যে AB রেখার বিপরীত কোণ হচ্ছে থিটা। এজন্য AB ভাগ সাইন থিটা সমান OB ভাগ লেখা হয়েছে সাইন OAB কোণ। কারণ OB এর বিপরীত কোণ হচ্ছে OAB কোণ। পরবর্তীতে আমরা লিখেছি O এর মান বসিয়ে P ভাগ সাইন ফাই সমান Q ভাগ সাইন থিটা। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা লিখেছি R ভাগ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই। এই লেখার কারণটা হলো, দেখো তোমরা, এখানে এ কোণের কোনো নাম দেওয়া নেই। তা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কারণে আমরা 180 ডিগ্রি থেকে থিটা এবং ফাই এই দুই কোণ বাদ দিলে
আমরা এই কোণটি পাব। সেই হিসাবে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই লেখা হয়েছে, বা পি ভাগ সাইন ফাই সমান কিউ ভাগ সাইন থিটা সমান আর ভাগ সাইন থিটা প্লাস ফাই। আমরা এখন গণিতের নিয়ম অনুসারে এই পি ভাগ সাইন ফাই সমান আর ভাগ সাইন থিটা প্লাস ফাই লিখতে পারবো, অথবা কিউ ভাগ সাইন থিটা সমান আর ভাগ সাইন থিটা প্লাস ফাই লিখতে পারবো, যা নিচে লিখে দেখা হয়েছে, এবং পি এবং কিউ এর মান নির্ণয় করে এখানে দেখানো হয়েছে। অর্থাৎ পি সমান আর সাইন থিটা ভাগ সাইন থিটা প্লাস ফাই এবং কিউ সমান আর সাইন থিটা ভাগ হচ্ছে সাইন থিটা প্লাস ফাই। শিক্ষার্থীরা, আমরা পরস্পর লম্ব দুই দিকে ভেক্টরের বিভাজন বের করে দেখাবো, অর্থাৎ উপাংশগুলোর মান বের করে আমরা দেখাবো। এখন তোমরা এখানে খেয়াল করো যে চিত্রটি এখানে লক্ষ্য করছো, ও এ বি সি, এই চিত্রটির বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং তাদের প্রত্যেকটি কোণ সমান। এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো, দেখো এখানে এ ও বি কোণ একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু ও এ সমান পি ভেক্টর, ও সি সমান কিউ ভেক্টর, সুতরাং ও সি সমান আমরা লিখতে পারবো এ বি, অর্থাৎ এ বি সমান আমরা কিউ ভেক্টর লিখতে পারবো। এখানে কর্ণ ও বি সমান আর ধরলে আমরা লিখতে পারি পি ভাগ আর। পি ভাগ আর এর অর্থটাই হলো ভূমি ভাগ অতিভুজ সমান কস আলফা, বা পি সমান আর কস আলফা। একইভাবে আমরা যদি লম্ব ভাগ অতিভুজ নেই, তাহলে লম্ব হচ্ছে কিউ, অতিভুজ হচ্ছে আর, তাহলে কিউ ভাগ আর সমান সাইন আলফা, বা কিউ সমান লিখতে পারবো আর সাইন আলফা। আমরা এইভাবে পরস্পর লম্ব দুই দিকে ভেক্টরের উপাংশগুলো বের করতে পারবো। শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম কিভাবে ভেক্টর বিভাজন বের করতে হয়, উপাংশগুলো মান কীভাবে বের করতে হয়। এখন আমরা দেখব একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর। লক্ষ্য করো, এখানে একটি মাত্র অক্ষরেখা দেখা হয়েছে। ওয়ান ডিমেনশনাল অ্যাক্সিস বা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা অবস্থান ভেক্টর প্রকাশ করব কিভাবে। এখানে পি এর অবস্থান বা ওপি সমান আমরা কি লিখব, যেহেতু এটি একটি মাত্র অক্ষরেখা, এই জন্য এটাকে বলছি আমরা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর। আমরা খুব সহজে বলতে পারি, একটি সুতা যদি তোমরা কোনো এক প্রান্ত কোনো এক স্থানে বেঁধে অপর স্থান অন্য কোনো এক স্থানে বেঁধে যদি একটি পিঁপড়াকে সুতা বরাবর হাঁটতে দেওয়া হয়, তাহলে পিঁপড়াটি সুতার ডান দিকে কিংবা বাম দিকে যাওয়ার তার কোনো আর সুযোগ থাকবে না। এক্ষেত্রে আমরা পিঁপড়াটির গন্তব্যস্থল এবং যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল এই দুই স্থানের ব্যবধানের মধ্য দিয়ে আমরা তার অবস্থান নির্ণয় করতে পারি। এখানে ও হচ্ছে মূলবিন্দু এবং পি হচ্ছে তার, আমরা যদি ধরে নেই যে পিঁপড়াটির শেষ অবস্থান, তাহলে আমরা একমাত্রিক স্থান ব্যবস্থায় এটিকে ভেক্টর আকারে লিখতে পারবো ওপি সমান এক্স আই। এক্স হচ্ছে এক্স অক্ষের দিকে দূরত্ব, আই হচ্ছে তার একক ভেক্টর। অনুরূপভাবে এটি যদি এক্স অক্ষ না হয়ে ওয়াই অক্ষ হতো, তাহলে আমরা লিখতে পারতাম ওপি সমান ওয়াই জে, অর্থাৎ জে হচ্ছে ওয়াই ভেক্টরের দিকে একক ভেক্টর। অনুরূপভাবে আমরা ওপি সমান জেডকে লিখতে পারতাম যদি এটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ না হয়ে যদি জেড অক্ষ হতো। এখন দেখা যাক দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর। তোমরা চিত্রে লক্ষ্য করছো ও এক্স ও ওয়াই একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে পি বিন্দুর আমরা অবস্থান নির্ণয় করতে চেষ্টা করব। চিত্র অনুসারে পি বিন্দু থেকে ও এক্স অক্ষের ওপর পি এন লম্ব টানা হয়েছে। ও পিকে যোগ করে ওপি সমান আর চিহ্নিত করা হয়েছে। মধ্যবর্তী কোণকে থিটা দ্বারা প্রকাশ করা যেতে পারে। আমরা ত্রিভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারবো ও পি এন একটি সমকোণী ত্রিভুজ হলে ওপি ভেক্টর সমান ও এন ভেক্টর প্লাস এনপি ভেক্টর। দেখো ওপি সমান যেহেতু এখানে আর ভেক্টর ধরা হয়েছে এবং ও এন দূরত্বটা
এক্স অক্ষের দিকে হয় আমরা ও এন এর পরিবর্তে লিখেছি এক্স আই। এনপি ওয়াই অক্ষের দিকে দূরত্ব হওয়ায় আমরা এনপির পরিবর্তে লিখেছি ওয়াই জি। তাহলে কি দাঁড়ালো সমীকরণটি? আর ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জি। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে আমরা ওপিএন ত্রিভুজ থেকে লিখতে পারবো ওপি স্কোয়ার সমান ওএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার। অতএব আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ হলো ওএন এর মান লেখা হয়েছে এক্স, পিএন এর মান লেখা হয়েছে ওয়াই। এ দিয়ে সমীকরণটি দাঁড়ালো আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দিক বিবেচনার ক্ষেত্রে আমরা লিখতে পারবো টেন থিটা সমান ওয়াই ভাগ এক্স। এখানে ওয়াই বলতে আমরা লম্ব বিবেচনা করেছি এবং এক্স বলতে ভূমি বিবেচনা করেছি। তাহলে টেন থিটা সমান লেখা যায় লম্ব ভাগ ভূমি। দিক নির্দেশ যেহেতু থিটা দ্বারা করা হয়, টেনকে ডান দিকে পার করে নিলে থিটা সমান দাঁড়ায় থিটা সমান টেন ইনভার্স ওয়াই ভাগ এক্স। এইভাবে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের রাশিমালা, অবস্থান ভেক্টরের মান, অবস্থান ভেক্টরের দিক নির্ণয় করতে পারব। এরপরে আমরা দেখব ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর রাশিমালা, বা প্রশ্ন আকারে যদি আমরা লিখতাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরকে কিভাবে আই, জে ও কে এর মাধ্যমে প্রকাশ করা যায়, অথবা প্রমাণ করো যে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা দেখব এই সমীকরণটিকে আমরা কিভাবে প্রতিপাদন করতে পারি। চিত্রের দিকে লক্ষ্য করো, এখানে ও এক্স এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটি হচ্ছে জেড অক্ষ। তোমরা লক্ষ্য করো যে আমরা এর আগে দুটি যখন অক্ষ নিয়েছিলাম তখন এটি ঘরের মেঝের সাথে তুলনা করলে আমরা কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। কিন্তু এখানে তিনটি যখন বাহু নেওয়া হয়েছে, তিনটি অক্ষ নেওয়া হয়েছে, তখন এখানে এক্স ওয়াই তলের উপর ও জেড বা জেড অক্ষটি লম্ব বিবেচনা করা হয়েছে। অর্থাৎ এক্স ওয়াই যদি ঘরের মেঝে হয় তাহলে মেঝের সাথে জেড অক্ষরেখাটি দাঁড়িয়ে আছে। এই কারণে তোমাদের চিত্রটি একটু বুঝতে অসুবিধা হতে পারে। যদি তোমরা এভাবে বুঝে নাও যে কোনো একটি ঘরের কর্নারের দিকে যদি তোমরা লক্ষ্য করো এবং ঘরের একটি কর্নারকে যদি এক্স অক্ষ বিবেচনা করো, ঘরের মেঝের আরেকটি কর্নার যদি ওয়াই অক্ষ বিবেচনা করো, তাহলে ঘরের কর্নারে দাঁড়িয়ে থাকা যে রেখাটি এটি হতে পারে জেড অক্ষ। তো ঘরের মাঝে যদি কোনো পিপিলিকা উড়াউড়ি করে তাহলে পিপিলিকার অবস্থানটা আমরা কীভাবে নির্ণয় করব? ধরি পিপিলিকাটি এবং পি একটি অবস্থানে আছে। আমরা প্রথমেই পি থেকে লম্ব এঁকে নিব একবারে ঘরের মেঝে পর্যন্ত। এখন মেঝের যে স্থানে আমরা বিন্দুটি পাচ্ছি সেই বিন্দু থেকে একটি লম্ব আঁকবো এক্স অক্ষের দিকে, একটি লম্ব আঁকবো ওয়াই অক্ষের দিকে। এখন আমরা বাকি যে বাহুগুলো থাকলে এগুলো যোগ করে নিব, অর্থাৎ ও এন যোগ করে নিব, জেড পি যোগ করে নিব। তাহলে এখানে জেড থেকে পি এর দূরত্বটি আমরা বুঝতে পারবো যে দূরত্বের পরিমাণ দাঁড়াবে ও এন এর দূরত্বের সমান। বন্ধুরা, আমরা এর আগের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মতো আমরা এখানে বিবেচনা করে নেব ওপিএন একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে ও এন হচ্ছে ভূমি, এনপি বাহুটি হচ্ছে লম্ব, ওপি বাহুটি হচ্ছে অতিভুজ। এই কারণে আমরা লিখতে পারবো ওপি ভেক্টর সমান ও এন ভেক্টর প্লাস পিএন ভেক্টর, বা ওপি সমান, দেখো ওপি সমান লেখা হয়েছে ও এন এর পরিবর্তে ও এল প্লাস এল এন। এটি কেন হবে? দেখো এইখানে এন বিন্দুর অবস্থান থেকে আমরা এল এন লম্ব এঁকেছিলাম। এখানে ওপি হচ্ছে, ও এন হচ্ছে অতিভুজ, ও এল হচ্ছে ভূমি, এল এন হচ্ছে লম্ব। সেই হিসাবে ও এন এর পরিমাণ দাঁড়াবে ও এল প্লাস এল এন সমান। এই কারণে ও এন এর পরিবর্তে আমরা এখানে লিখেছি ও এল ভেক্টর প্লাস এল এন ভেক্টর প্লাস পিএন ভেক্টর।
এখন যদি আমরা মান বসাই যে ওপি সমান আর ভেক্টর, ওএল যেহেতু এক্স অক্ষের দিকে দূরত্ব, এজন্য আমরা ওএল এর পরিবর্তে লিখব xi, এলএন এর পরিবর্তে লিখব yj, কারণ এলএন হচ্ছে ওয়াই অক্ষের দিকে দূরত্ব, এজন্য yj, pn হচ্ছে জেড অক্ষের দিকে দূরত্ব, এজন্য আমরা লিখব zk। এই সমীকরণটি হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের রাশিমালা। আমরা যদি পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করি ওপিএন ত্রিভুজ থেকে, তাহলে আমরা আগের মতো করেই লিখতে পারবো ওপি স্কোয়ার সমান ওএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার। এখানে যেভাবে আমরা মান বসিয়েছিলাম ঠিক একইভাবে শুধু ভেক্টর চিহ্নটি পরিহার করে ওপি স্কোয়ার সমান লিখতে পারবো ওএন স্কোয়ারের পরিবর্তে ওএল স্কোয়ার প্লাস এলএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার, বা ওপি স্কোয়ার সমান ওএল স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার। এখানে এলএন এর পরিবর্তে ওএম লেখা হয়েছে, এলএন হচ্ছে ওয়াই অক্ষের দিকে দূরত্ব, ওএম হচ্ছে ওয়াই অক্ষের দিকে দূরত্ব এবং সমান দূরত্ব। এই কারণে আমরা ওএম এর পরিবর্তে এলএন এর পরিবর্তে ওএম লিখতে পারি। অর্থাৎ আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে, মান যদি বসানো হয় তাহলে আর সমান √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা একমাত্রিক, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর বুঝতে পেরেছ। তোমরা যারা পরে অংশগ্রহণ করেছো আমাদের ক্লাসটি পরে আবার তোমরা পুনরায় প্রথম থেকে দেখে নিয়ে তোমাদের ভুল ত্রুটিগুলো দূর করে নিতে পারবে এবং প্রয়োজনে বারবার দেখে দেখে তোমরা ভিডিওটি বারবার রিপ্লে করে করে তোমরা আজকের যে পাঠের বিষয় ছিল এই বিষয়টিকে তোমরা অনুধাবন করতে পারবে। তোমরা আমাদের অনলাইন ক্লাস থেকে উপকৃত হও। বন্ধুদের উপকৃত করতে বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করো, তারাও যাতে আমাদের ক্লাস সম্পর্কে ফুল ধারণা অর্জন করতে পারে। নিয়মিত অনলাইন ক্লাসে হাজির হও, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো, অযথা এদিক ওদিক ঘোরাফেরা না করে পাঠের প্রতি অবশ্যই মনোযোগী হও। পড়ার টেবিলটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে পড়ার ভালো মনোযোগী হও। ধূমপান বা মাদকাসক্ত যে কোনো ধরনের নেশা পরিহার করে পড়ার প্রতি আরও বেশি মনোযোগী হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।